বিশম্বরপুর বাজার সুনামগঞ্জ জেলার রূপসা নদীর পাড়ে গড়ে ওঠা এই বাজারটি এটি হচ্ছে বিশম্বরপুর উপজেলার সবচেয়ে বড় একটি বাজার। বিশাল জায়গা জুড়ে এই বাজারটি ঐতিহ্যবাহী। এই বাজারটি ঘুরব এবং বাজারের কোন দিকে কি আছে সবগুলো ভিডিওতে এক্সপ্লোর করা হবে। হাওর অঞ্চলের বাজার অনেকটাই সুন্দর বাজার। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই বাজারে মানুষের আনাগোনা থাকে। বর্ষা মৌসুমে নৌকা দিয়ে বাজারটির চারপাশে মানুষ যাতায়াত করে এবং শুকনো মৌসুমে রাস্তা দিয়ে অর্থাৎ গাড়ি দিয়ে এই বাজারে আসা যায়। মূলত বাজারটি রূপসা নদীর পাড়ে হওয়ায় রূপসা নদীর আশেপাশে যেসব গ্রামের বাসিন্দারা বসবাস করে তারা খুব সহজে কিন্তু নৌপথে বাজারে আসে এবং বাজার করে যে যার বাড়িতে আবার ছুটে যায়। হাওর অধ্যুষিত এলাকা এই উপজেলাটি। এক সাইডে বাজার, অন্য সাইডে হাওর। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর। বর্ষার সময় এখানে পানি টইটুম্বুর করে, তখনের দৃশ্য আরো সুন্দর দেখায়। বাজারটি রাস্তার পাশে হওয়ায় বাজারটি অনেক লম্বা। বাজারের মধ্যে কতটা গলি আছে আমি সবগুলোই তুলে ধরবে, তবে যেতে যেতে রাস্তার পাশে যেসব দোকান বা পণ্য বিক্রি করে বা কি বিক্রি করে আমি সবগুলো দেখাবো। আটি কত? 100 টাকা। এগুলো কি তোমাদের এলাকায় পাওয়া যায়? তোমরা নিজে চাষ করো? বাঁশ বেতের যে কাজ, গ্রামের মানুষেরা যারা টিনের ঘর বা বাঁশ বেতের ঘরে বসবাস করে, এগুলো মূলত আরা বলে থাকে গ্রামীণ ভাষায়। অনেকেই কিন্তু আগে এসব দিয়ে কিন্তু গড়ের বেড়া মেরামত করতো। প্রতি আটির দাম 100 টাকা। এগুলো তো খালের ফারে জন্মায় না? তো আপনার কত আটি আছে? মানে বছরে কি আপনারা এই ব্যবসা করেন না অন্য ব্যবসা করেন? এই ব্যবসায় করো, পাশাপাশি বাঁশ কোথা থেকে নিয়ে আসো? এগুলা গ্রাম থেকে, উজানের গ্রাম থেকে আনা হয়। উজানের গ্রাম বলতে তো সাতক? আপনার চীনাগান্ধী, ডনপুর, মতুরগান্ধী এদিক থেকে আসে। মানে পাহাড়ি যে গ্রামগুলো আছে, পাহাড়ি এলাকা। এখানে হচ্ছে বাঁশের বাজার, অর্থাৎ উজানের যে গ্রামগুলো আছে ওই গ্রামগুলোতে তারা বাড়ি বাড়ি হেঁটে এই বাঁশগুলো তারা সংগ্রহ করে এবং বাজারে এনে সেগুলো আবার বিক্রি করে। এখানের মধ্যে দেখা যাচ্ছে অনেক বাঁশের বাজার। সপ্তাহে কয়দিন জমে বাজারটি? কোন কোন বার? রবিবার আর বৃহস্পতিবার। বাজারটিতে বাঁশের পাশাপাশি এখানে কাঠও বিক্রি করে থাকে। আমি কাঠের গলি দিয়ে হাঁটবো এবং এখানে কি কি কাঠ পাওয়া যায় আমি যারা কাঠ বিক্রেতা তাদেরকে এসব প্রশ্ন করব। দেখা যাক। ভাইয়া, আপনার নাম? আমার নাম প্রসেন মহন্ত। প্রসেন মহন্ত। দাদা, এখানে তো কাঠের বাজার। হ্যাঁ, আপনাদের কাঠের বাজারে আপনারা কি কি কাঠ বিক্রি করেন? আমরা কদম, মেহগনি, রেন্টি, আম, জাম এই ধরনের কাঠ বিক্রি করি। এই খোলা বাজারে সর্বোচ্চ কত টাকা দামের কাঠ আছে? ফুট 1000 টাকা। 1000 টাকা। তবে এখানে কি সবসময় বাজে কাঠ বিক্রি করেন না সব ধরনের কাঠে বিক্রি করেন? সব ধরনের কাজে। বাজে বলতে শাটারিং এর যে কাজগুলো করে এগুলো বেশি? এইটি বেশি। কদম কাঠ বেশি। এগুলো কি গ্রামের গাছ গ্রামের না অন্য হাতে নিয়ে আসেন? কদম, খাটল এগুলা মানে আমরা গ্রাম এলাকা থেকে আনি। আর মেহগনি মালটা অন্য জায়গা থেকে আনি। কোথায় থেকে নিয়ে আসেন? সিলেট থেকেও আসে, বরিশাল থেকেও আসে। বরিশাল তো নাই, চট্টগ্রাম আছে। চট্টগ্রাম এই ধরনের জায়গা থেকে। তো আপনার কাঠের বাজার সপ্তাহে কয় দিন থাকে? 2 দিন। কোন কোন বার? বৃহস্পতিবার আর রবিবার। তো আপনাদের ব্যবসা কেমন হয় কাঠের?
তো মোটামুটি চল্লা ফিরে খাইতাম পারি ওইটাই। তাই, ধন্যবাদ। পোলাহাট বা কাঠের বাজার, এই কাঠের বাজারগুলোতে দামি কাঠও পাওয়া যায়, আবার নর্মাল কাঠও পাওয়া যায়। এখান থেকে যাদের কাঠ খুব বেশি ইমার্জেন্সি দরকার তারা কিন্তু কিনে নিয়ে যায়। আর বাটি অঞ্চলে অনেক এলাকার থেকে কিন্তু নৌকা বোঝাই করে কাঠ নিয়ে আসে, বা অনেকে এখান থেকে কাঠ কিনে নৌকা বোঝাই করে আবার নিয়ে যায়। এই হচ্ছে একটি নৌঘাট, অর্থাৎ নৌকা দিয়ে পণ্যগুলো বিভিন্ন অঞ্চলে নিয়ে যাবে এবং এখানের থেকে কিন্তু তাদের যাতায়াত সুবিধার যে খরচ অনেকটাই কমবে বা কম পড়বে। আপনার যদি ইচ্ছে হয় কাঠ কেনার, অবশ্যই এই বাজার থেকে কাঠ কিনতে পারেন। শুট কিনা আমি এখন চলে আসলাম সবজির বাজারে বা মাছের বাজারে, দেখি এদিকে কি কি পাওয়া যায়। কাকা, লাউয়ের ডাঁটা কত করে আটি? হ্যাঁ, এগুলো কি আপনার ক্ষেতের? আপনার লাউ পিস কত? আমার লাউ 20 টাকা। 20 টাকা? এগুলো পাইকা গেছে না? না পাচ্ছে না, দিঘা লাউ। দেখে লাউ, এগুলো হচ্ছে বড়ই, অর্থাৎ টক বড়ই। বাটি অঞ্চলে মোটামুটি অনেক টাটকা সবজি পাওয়া যায়, আর এগুলো খেতে বেশ মজা। আমি সামনে যাই দেখি আর কি আছে। এগুলো হচ্ছে লম্বা আলু, অনেকে আমরা বলে থাকি মিষ্টি আলু। কাহা, আপনি ধনিয়া ক্ষেত করছিলেন তো, ধনিয়া আরো বড় হইলে তো ভালো হইতো, ধনিয়া বীজ পাইতেন, এগুলো বাঙ্গায় বিক্রি করতে পারতেন না। বিক্রির জন্য এগুলো জমিতে চাষ করছিলেন। আটি কত টাকা বিক্রি করেন? আটি কত? তো কেতে যে এতগুলো ধনিয়া করছেন, লাভ হয়েছে না লস হয়েছে? দাম পাইছেন না? দাম কমে গেছে। বাজারটা বেশ বড়, অর্থাৎ সবজির বাজার অনেকটাই বড় একটা বাজার, বিশাল জায়গা জুড়ে একটা উপজেলার বাজার। এখানের মধ্যে সবজির পাশাপাশি বিভিন্ন ধরনের তরি তরকারি কিনতে পারবেন। পাশাপাশি এদিকে মনে হয় মাছ বাজার রয়েছে। নাগামরিচের কেজি কত? 200 টাকা কেজি। এগুলো কি আপনার ক্ষেতের? না না, কোথায় দিয়ে নিয়ে আসছেন? সিলেট থেকে। ভাইয়া টমেটোর কেজি কত? ভাই টমেটো 5 টাকা কেজি। এত সস্তা কেন? সস্তা তো মানছে না, মাল বাইরে টানে না, এর জন্য সস্তা হবে। আবার এটার দাম বাড়ে। হাওড়ে যারা বসবাস করে ধানের পাশাপাশি তারা কিন্তু সবজিও চাষ করে। আর টমেটোর কেজি সর্বনিম্ন অর্থাৎ 5 টাকা কেজি। ভাই মরিচ কি মানে আপনার ক্ষেতের না কিনে নিয়ে আসছেন? কিনা ভাই। আর কেজি কত বেছেন? এ ভাইয়া আর 20 টাকা। কেজি কত বেছেন? 40 টাকা। ঢেঁড়স কেজি কত? 100 টাকা। 200 টাকা? 100 টাকা। বিশমপুর বাজারে যে সবজি দোকানগুলো, তারা অনেক সবজি বিক্রেতা গ্রামের কৃষক থেকে কিন্তু সবজিগুলো কিনে নিয়ে বাজারে নিয়ে আসছে। আর এখানে সবজিগুলো অনেকটাই তরতাজা। এগুলো হচ্ছে মিষ্টি কদু, পিস কত? গ্রামের যারা কৃষক তারা কিন্তু জমিগুলোতে এই মিষ্টি কদু ফলায়, আর এগুলো আসলে অনেক মজা খেতে। আমি এখন চলে আসলাম মুদির মাল, যেখানে বিক্রি করে পেঁয়াজ, রসুন, মরিচ ইত্যাদি, পাশাপাশি ফল ফ্রুটেরও দোকান দেখা যাচ্ছে। তো রমজান আপনার বেচা বিক্রি কেমন হচ্ছে? মোটামুটি তেমন একটা জুইত নেই। এগুলো কোথায় থেকে নিয়ে আসেন? সিলেট ফল মার্কেট থেকে কদমতলি। তো খরচটা বেশি পড়ে না? যে খরচ বেশি, গাড়ি যাতায়াত খরচ একটু বেশি, আসলে মালের দামও বেশি, মালের দামের লাগে বেচা কিনা কম। সুনামগঞ্জের যে উপজেলাগুলো আছে, উপজেলাগুলোর যে বাজার হাট, এগুলো মূলত সুনামগঞ্জ সদর শহর অথবা সিলেট শহরের উপর নির্ভরশীল। তারা ওইখান থেকে পাইকারি কিনে নিয়ে আসে এবং এই এলাকাগুলোতে বিক্রি করে। আদা কত কেজি ভাইয়া টাকা? 120 টাকা কেজি। আর রসুন? রসুন হলো 120। 120। পেঁয়াজের দাম কি কমছে? 30 টাকা কেজি। অনেক কম। হাওড় অঞ্চলের একটা বাজার বা উপজেলার একটি বাজার, অনেক বড় একটি বাজার।
এখানের মধ্যে বিশাল জায়গা জুড়ে সবজি এবং মুদির মাল তারা কুলা বিক্রি করে। কিনছিলাম ৫৫ টাকা ঢাকার বাজারে, এখন বেচতেছি ভাই ৩৫ টাকা কেজিতে, কত ২০ টাকা। পেঁয়াজ কিনছিলাম ৭০০ বস্তা, এখন লস কত দিয়েছে ১৪ লাখ নাই, একবার পছন্দ নেমে গেছে। এগুলোকে আপনারই নাই? জি আমার এসলা নাই। একলা নাই? জি। তা আগে যে লাভ করছো, হ্যাঁ আগে যে লাভ করছো, লাভ করি কেজিতে ৮ আনা, কমে টাকা কেজিতে ২৫ টাকা। আদার বাজারে খবর কোনো, আধা হতো। আদা কিনছিলাম ৯০ টাকা, এখন বর্তমান বাজারে ৬০ টাকাও জিঙ্গানা। এবারে গাড়ি ভাড়া দিচ্ছি, এবারে শুনুন কিনছি ৪৭ কেজি, ১৫ দিন আগে কিনা তৈছি ৪০ বস্তা, এখন বস্তা হয়েছি ৩৩ কেজি। এবারে এখন তো কামলা দিতেছি, নিজে গাড়ি ভাড়া দিতেছি, কত ধরনের করো। এদিকে হচ্ছে শুটকির হাটা বা শুটকি বিক্রি করে, অনেকে আবার বিভিন্ন ধরনের শুটকি পাওয়া যায়। শুটকির বাজারে আসলে শুটকি ভালোভাবে রান্না করলে অনেক মজা লাগে, অনেক টেস্ট। থ্যাংক ইউ দাদা। এইদিকে হচ্ছে আরেকটা গলি, অর্থাৎ এই বাজারের মধ্যে বিশাল জায়গা, আর এখানের যে ব্যবসায়িকদের ফেসিলিটি আমার মনে হয় অনেক ভালো। এখানে বেশিরভাগ ব্যবসায়ীরা তারা কুলা বাজারে পণ্য বিক্রি করে। আমি এখন যাব মাছ বাজারে। মাছ বাজার দৃশ্যটা আমি দেখাই। বাটি অঞ্চলের মাছ বাজার অনেকটাই। দাদা এটা বিকেট না? কয় কেজি হবে এটা? এই মাছটা হচ্ছে বিকেট মাছ, ওজন হবে ৫-৫.৫ কেজি। আচ্ছা এটা দাম কত হবে? ১৮-১৯। একটা বিষয় আমার খুব চিন্তা করে, হাওরের বাজারগুলো বা নদীমাতৃক যে উপজেলাগুলো, এগুলোর বাজারগুলোতে প্রচুর ফাঙ্গাস মাছ দেখা যায়। বিষয়টা খুবই দুঃখজনক। বড় ভাই, যেহেতু এটা হাওরের বাজার বা হাওর অঞ্চলের বাজার, এখানে তো হাওরের মাছ হওয়ার কথা, তো ফাঙ্গাস মাছ কিসের জন্য? এখন হাওড়ে শেষ করে যায়, বুঝছেন? এই জন্য হাওড়ে মাছ পাওয়া যায় না, খুব অল্প পাওয়া যায়, এই জন্য অল্প উঠতেছে। এখন পুকুরের মাছ, পুকুরের মাছ মানে এলাকায় পুকুরের খামার আছে। ২৫০। হাওরের বাজারগুলোতে পাঙ্গাস মাছ পাওয়ার কারণ হচ্ছে এখন পাঙ্গাস, যেহেতু হাওরে এখন মাছ নাই শেষ পর্যায়ে, তাই তারা পাঙ্গাস মাছ বিক্রি করে। আর জিজ্ঞেস করি পাঙ্গাস কেজি কত? ভাইয়া কেজি কত বিক্রি করেন পাঙ্গাস? ১৮০ টাকা। সাইজ একটু বড় হলে ভালো হইতো না? বড় হলে তো ভালো হইতো, বড় তো হয় না। এগুলো কি আপনার নিজেরই না কিনে নিয়ে আসছেন? মাছ বাজারটা মোটামুটি বড়, তবে এখানের মধ্যে মাছ তেমন নাই, যেহেতু বাজারটা এখন স্টার্ট। আস্তে আস্তে এখানে ব্যবসায়িকদের আনাগোনা বেড়ে যাচ্ছে, আস্তে আস্তে বাজারে মানুষের উপস্থিতি বাড়বে, তারপর এখানে সন্ধ্যা পর্যন্ত বাজার থাকবে। জিরার কেজি হতো? আচ্ছা, আমি কুলা বিক্রি করো, তোমাদের গড় আছে না ভিতরে? আবার না এখানে বিক্রি করো কুলাই? এই বাজারেই থাকো না অন্য বাজারে যাও? এখানে হচ্ছে বিভিন্ন ধরনের মশলাপাতি বিক্রি করে। আর এই বাজারটার একটা ভালো লক্ষণ হচ্ছে প্রায় দোকানদার কুলা বাজারে পণ্য বিক্রি করে। আমার কাছে খুব ভালো লাগছে। আর এই বাজারটাই আমার কাছে প্রথম, মানে আমি ঘুরলাম অনেক বাজার, তবে এমন ব্যবসায়ী দেখতে পেলাম না যে বিশাল জায়গা জুড়ে পেঁয়াজ রসুন মশলাপাতি বিক্রি করে। তবে আরও সামনে যাই, দেখি গড়ের মধ্যে গড়গুলো কেমন বা ওই দিকের সিস্টেমটা কেমন। বাজারটিতে অনেকগুলো গলি রয়েছে। এখন আমি আবার মেইন বাজারে যাই। খোলামেলা বাজার ঘোরাফেরা আমার হয়ে গেছে, মেইন বাজারে গিয়ে দেখি সেখানে কি কি আছে। এই জায়গাটি হচ্ছে বাজারের শেষ জায়গা, আর দোকান পাট নাই, তবে এখানে মসজিদ রয়েছে। মসজিদটা বেশ সুন্দর,
এই গলিটাতে অনেকগুলো মুদিমালের দোকান, পাশাপাশি এখানে খোলামেলা অনেকেই বিক্রি করে থাকে। এটা হচ্ছে লঞ্চ ঘাট বা নৌঘাট। বর্ষার সময় এখান থেকে তারা নৌকা দিয়ে বিভিন্ন জায়গায় যায়। আসসালামু আলাইকুম। আমি আসলাম কায়েরগাঁও থেকে। এখানে শুটকি নেওয়ার জন্য শুনছি বিশামপুরেতে ভালো শুটকি পাওয়া যায়, আর বাজারটা সৌন্দর্য দেখার জন্য আমার কাছে ভালো লাগছে। কোথায় যাবেন আপনি? না, নৌকা দিয়ে যাবো না আর কি, আমি আসছি দেখার জন্য আর কি এখানে আসছি। আমি এখন বাজারের মেইন পয়েন্টে আছি, অর্থাৎ এখানে কিন্তু দুপাশে অনেক দোকানপাট, পাশাপাশি আর বাজারটা অনেক বড়। আর দেখতে পারতেছেন বিশাল মানুষের সমাগম। তবে এমন সুন্দর দৃশ্য উপভোগ করতে চাইলে অবশ্যই হাওর বেষ্টিত উপজেলার যে বাজারগুলো এখানে আসবেন। আচ্ছা আঙ্কেল, ব্যবসা করেন, আপনার গড়ে ব্যবসা করেন না না কুলা বাজারে? কেন আপনি কি সারা জীবনে কুলা বাজারে ব্যবসা করছেন, গড় নিয়ে করেন নাই? এগুলো কোথায় থেকে নিয়ে আসেন? তো আমরা এই ঢাকাতে মাল আনি, বৈরক্ত মাল আনি, আমরা নিজে কাজ করি। হ্যাঁ, আমরা নিজে কাজ করে এগুলো তৈরি করি। তো আপনার হাতে বানানো কোন জিনিসগুলো? এই দাওগুলো আর রেডিমেড কিছু পণ্য আছে? এই যে দাওগুলো আছে, এগুলো আমরা নিজের। এই যে এগুলো আছে, এই যে কোদাল আছে, বাইশ আছে, এই যে শ্রেণী আছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো আমরা নিজে আছে। আর এগুলো আমরা কিনা মাল। কত বছর যাবত ব্যবসা করেন? জন্মগত? এইগুলো আমরা জন্মগত ব্যবসা, কিন্তু ব্যবসা করি প্রায় 30-35 বছর। মানে ফ্যামিলিগত বিজনেস এটা? এটা আমরা জাতিগত ব্যবসা। তো কেমন হয় এখন? না, এখন তো খুব আমরা সমস্যা আছে। এখন তো ব্যবসা করে তো মানে যেভাবে ব্যবসা কিনা হয়, মানে ব্যবসা মানে লাভবান না, লস আছে আমরা বর্তমানে। মানে কুরবানির সময় যা শুধু একটু হয়। হ্যাঁ, কিন্তু আমরা এই যে সারা বছর তো আমরা মানে বেকার অবস্থায়, মানে ঘাটতি আমরা আছি। আমরা খুব মানে খুব অসহায় অবস্থা আছে। ধন্যবাদ। একসময় এই শিল্পের খুবই দাম ছিল, তারা হাতে বানিয়ে অনেকগুলো পণ্য বানাতো। এখন মেশিনের যুগ আসার ফলে তাদের যে ব্যবসার ডিমান্ড অনেকটা কমে গেছে। এখন শুধুমাত্র যাদের বাড়িতে দা, কাছি এগুলো লাগে রেগুলার, তারা শুধু বানিয়ে দেয়। আর বেশিরভাগ পণ্য কিন্তু এখন মেশিনে বানানোর ফলে বা রেডিমেড চাইনা পাওয়ার ফলে তাদের কাছ থেকে এখন আর কেউ ওইভাবে জিনিস অর্ডার করে না। তবে এমন কর্মকার যারা আছে বা যারা এগুলো বানায়, তাদের জিনিসগুলো অনেক মজবুত হয়ে থাকে। তো যারা কিনতে চাইবেন দা, কাচি, বিভিন্ন ধরনের জিনিস, ওদের কাছ থেকে কিনবেন। যদি বানিয়ে নেন অনেকটাই ভালো হবে। আপনার বাজার সম্পর্কে একটু মন্তব্য করেন। আসলে কিতা কইতাম, আমরা বাজার তো আসলে খুবই মানে খুব খারাপ অবস্থা আর কি। আগে তো খুব ভালো আছে। আমরা যখন ছোটোবেলায় এই বাজার আইতাম তখন খুব বেশি বিক্রি কিনে হইতো। এখন দেখি যে অবস্থা, আমরাও তো দোকান আছে, তা মানে দোকানদারি করিয়া সংসার চালানো সম্ভব না। না। এই বাজার কতটা গ্রামের বাজার? কতটা গ্রাম নেই এই বাজারটা? এই বাজারটা আসলে না সারা উপজেলার? সারা উপজেলার না, বাজারটা অনেক বাজার আছে। সারা উপজেলার তো কোনো বাজার মনে হয় 10টা বাজার গ্রামের বাজার আছে। এরপরেও দূর দূরান্তের গ্রামগুলো আমরা আশেপাশে যদি হইতো তাহলে বাজারটা একটু উন্নত হতো। মানে বাজার বার ছাড়া এই বাজারে মানে মানুষ আসে না। বাজারটিতে বহুতল ভবন রয়েছে, অনেক পুরাতন ভবন। আর এই বাজারটি নদীর পাড়ে গড়ে ওঠা। তবে বাজারটি ঘোরার পর আমার কাছে খুব ভালো লেগেছে। এমন বাজার আসলে ঘুরতে খুব ভালো লাগে। এখানে এক আঙ্কেল বনাজি ওষুধ বিক্রি করে।
মরিচের ভাড়া দিলে ওষুধ শেষ এমনি মরিচ ছাড়া চাষও তো দিতে পারবেন। গুড় বিক্রি করেন? সব ধরনের গুড় রয়েছে এখানে। কি এখানের মধ্যে গুড় বিক্রি করে, আর এই গুড়গুলো বেশ সুন্দর। হাওড় অঞ্চলের বাজার হলেও বাজারটি অনেক পুরাতন, ইতিহাস ঐতিহ্য রয়েছে। বাজারটিতে মূলত দোকানপাট, ব্যাংক, ফার্মেসি, মুদিমালের দোকান এবং ইলেকট্রনিক্স দোকান, কাপড়ের দোকান, নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য কেনাকাটা দরকার সবগুলোই এই বাজারে পাবেন। ভিডিওটি আমি এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি ঘুরবেন, দেশের সৌন্দর্য উপভোগ করবেন।